প্রিয় দর্শক, নিটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে আওয়ামী লীগ এবং এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাংগঠনিক দুর্বলতার চিত্র নিয়ে খানিকটা চিন্তিত দলটির হাইকমান্ড। কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়ার পরও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন দলীয়ভাবে মোকাবেলা করতে না পারা এবং সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের মাঠে থাকতে না পারার বিষয়টি এখন বেশ আলোচনা হচ্ছে। আমরা এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মশিউর রহমান, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা আমরা শুরু করতে চাই যে আমরা গত কয়েকদিনে পত্রপত্রিকা এটা নিয়েও আমরা বেশ কিছু নিউজ দেখেছি এবং বলা হচ্ছে যে গত 16 বছরে আওয়ামী লীগ এতটা আসলে সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে আর পড়েনি। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের আবার প্রিয় সহকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা গত কয়েকদিনে বাংলাদেশে যে আন্দোলন দেখলাম, সেই আন্দোলনের ফল হিসাবে যে বিপুল সংখ্যক মানুষের, আজকের হিসাব অনুযায়ী 209 জন আমরা সকালে দেখলাম, প্রথম আলোতে 9 জন মানুষের মৃত্যু, এবং আমরা একই সাথে আমাদের বিপুল জনসম্পত্তির ধ্বংস, সেটাও আমরা দেখলাম। সব মিলিয়ে এইবার বাংলাদেশের যে আন্দোলন এবং এই আন্দোলন থেকে উদ্ভূত পরিস্থিতিতে যে ঘটনা হয়েছে, এটা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে। এবং এই নজিরবিহীন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা প্রথমেই শুরু করেছি, সেটি হলো আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার কথা আপনি বলেছেন। আওয়ামী লীগ বাংলাদেশের একটা পুরনো রাজনৈতিক দল। 1949 সালে যে রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল, সেই রাজনৈতিক দল আমাদের জাতীয় মুক্তির সংগ্রামের ইতিহাসে সর্বশেষ স্বাধীন বাংলাদেশেও তাদের অনেক ইতিবাচক অর্জন আছে। কিন্তু এই অর্জনের পাশাপাশি আমরা, আপনি যেটা বললেন যে 15 বছর 16 বছরের যে এটাও আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। আমরা দেখেছি যে এই ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি, যেটি কোটা সংস্কার, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং একটা সরকারি পরিপত্রের মাধ্যমে যে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল গত জুন মাসের সম্ভবত 4 বা 5 তারিখের যে হাইকোর্টের রায়, সেই হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে আবার ক্ষোভ, এবং জুন মাস থেকেই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল। এবং মাঝখানে আমাদের পবিত্র ঈদুল আজহার ছুটি ছিল, তারা একটা আলটিমেটাম দিয়ে তারা চলে গেছে, এবং ছুটির পর থেকে 1 জুলাই থেকে আবার এই আন্দোলনটা শুরু হয়েছে। এবং এই আন্দোলনের শুরু থেকেই আমরা দেখেছি যে এই আন্দোলনটি প্রশমনের জন্য সরকারের দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা থেকেও কিন্তু সরকারকে বার্তা দেওয়া হয়েছে। আপনাদের পত্রপত্রিকার মধ্যেই আমরা সেটা দেখেছি। যুগপৎভাবে 2টো আন্দোলন চলছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একটা আন্দোলন, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কার্যত একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, অচলই ছিল। এর সাথে এই ছাত্রদের কোটা আন্দোলন, এবং আমরা পত্রিকায় দেখেছি যে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এক ধরনের সতর্ক করেছেন যে শিক্ষক আন্দোলন নিয়ে খুব ভাবনার কিছু নেই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো আছে যেগুলো, এগুলো সরকার সমর্থক, তারা একটা এমন কিছু করবে না যেটা সরকারের বিব্রত হতে পারে। কিন্তু ছাত্র আন্দোলন নিয়ে সরকারকে কিন্তু সতর্ক করা হয়েছে, এবং এটা আমরা প্রথম আলো সহ অনেক গণমাধ্যমেই আমরা এই সংবাদগুলো দেখেছি। তারপরেও এই সরকার এই আন্দোলনটিকে, ছাত্রদের আন্দোলনটিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে বলে আমি মনে করি না। বরং এই আন্দোলনটিকে ছাত্রদেরকে উস্কানোর জন্য বা ছাত্রদেরকে হলে সরকারের দায়িত্বশীল অনেক মহল থেকে যে সমস্ত কথা বলা হয়েছে, এগুলো না বললেও চলতো। এবং এই সংকটটা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে বিলম্বিত উদ্যোগ হয়েছে। আপনি আলোচনার কথা বলেন, সরকার একটা পর্যায়ে তাদের আলোচনার প্রস্তাবও দিয়েছে, কিন্তু আগে তো বলা হয়েছিল যে কোর্টের যেহেতু বিষয় সেগুলো হবে না, এবং সেই আলোচনাটাও সামনের দিকে, কোর্টের ইয়াটাও তো হিয়ারিংটাও আগে আনা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এইগুলো ছিল অনেক বিলম্বিত পদক্ষেপ, এবং এর মধ্যেই বহু মানুষের জীবন চলে গেছে। আমাদের জাতীয় রাষ্ট্রীয় সম্পত্তি, যেটা আমার আপনার সকলের সম্পত্তি, সেগুলো বিনষ্ট হয়েছে। এখন আওয়ামী লীগ কী করেছে? সাংগঠনিকভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছে। আপনি দেখেন 14 তারিখ পর্যন্ত আন্দোলনটা কিন্তু একটা খাতে প্রবাহিত হয়েছে। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেছে, পুলিশি বাধা উপেক্ষা করে তারা গিয়েছে, পুলিশ তাদের একটা প্রতিনিধি দলকে নিয়ে গেছে, সেখান থেকে তারা ফিরে এসেছে। কিন্তু 15 তারিখে হঠাৎ করে আমরা শুনলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় উনি একটা ঘোষণা দিলেন যে এই আন্দোলন ছাত্রলীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, এবং এই ঘোষণার মাত্র 2 ঘন্টা পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু
এই ছাত্রলীগ যারা আছে তারা কিন্তু কোটা আন্দোলনের সাথে এদের সাথে সংঘর্ষে যুক্ত হয়েছে, এখানে নারী আন্দোলনকারীরা হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখলাম যখন ঘটনা, তখন আমাদের উবায়দুল কাদের সাহেব বলেছেন যে মহল্লায় মহল্লায় মানে প্রতিরোধ গড়ে তোলার জন্য, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার জন্য। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখেছি এই বছর যে এই আন্দোলনকে রাজনৈতিক মোকাবেলা, আপনি যেটা বলেছিলেন সেই রাজনৈতিক মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ যে পন্থায় অগ্রসর হয়েছে এটা ফেল করেছে। আমরা হলগুলোতে দেখেছি এই গত 15-16 বছর একচ্ছত্রভাবে ছাত্রলীগের একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু আমরা এই কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ছাত্রলীগকে এক ধরনের পলায়ন করতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর সারা দেশেও আপনি যেটা বলেছেন যে তাদের সাংগঠনিকভাবে যারা এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হিসাবে যারা ছিলেন, এখন আওয়ামী লীগের যেটা আসছে, তারা বলছেন যে তারা কেউ মাঠে ছিলেন না। জনরোষ মোকাবেলা করার শক্তি, নৈতিক শক্তি এবং কোনো শক্তি আওয়ামী লীগের ছিল না। এখন প্রশ্ন হচ্ছে এরকম কেন হলো? আপনি দেখেন গত 16 বছর আওয়ামী লীগের কথা আমরা যদি বলি, তো এই 16 বছরে আওয়ামী লীগ, বিশেষ করে আমরা শেষ 3টা নির্বাচন হয়েছে, সেইখানে এই নির্বাচনগুলোকে আওয়ামী লীগকে কর্মী সমর্থকদেরকে সংগঠিত করার কোনো প্রয়োজন পড়ে নাই এবং তাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়ারও প্রয়োজন পড়ে নাই। কেননা আওয়ামী লীগ সবসময় এই নির্বাচনগুলো পার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনকে তারা অধিক বেশি মনোসংযোগ দিয়েছে। ফলে কর্মী সমর্থকদের সাথেও কিন্তু আওয়ামী লীগের যে সাংগঠনিকভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমার বিশ্লেষণ এক। দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের মতো পুরনো একটা ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনগুলোতে যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, চূড়ান্ত মূল্যায়নে কিন্তু এরা কিন্তু দলে মূল্যায়ন হয়নি। গত 3টা ইলেকশনের আপনি যারা সংসদে নমিনেশন পেয়েছে বা উপজেলা অন্যান্য ক্ষেত্রে নমিনেশন পেয়েছে, হয় এরা সমাজে লুটেরা শ্রেণী অথবা সন্ত্রাসী শ্রেণী, বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে, তারা নমিনেশন জোগাড় করেছে। কিভাবে জোগাড় করেছে সেগুলো নিয়েও আমাদের কাছে আওয়ামী লীগের পদ বাণিজ্য হয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের আমরা দেখি যে নিয়মিত কাউন্সিলগুলো হচ্ছে না ইত্যাদি কারণে আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি হিসাবে তাদের তৃণমূলের সম্পৃক্ততা ছিল, সেটা কিন্তু আওয়ামী লীগ হয়েছে। আর সাধারণ মানুষের সাথে স্বীকার করুক বা না করুক আওয়ামী লীগ, সাধারণ মানুষের সাথে এই 15-16 বছরে নানা কারণে, এক ধরনের রাজনৈতিক কারণ আছে, গণতান্ত্রিক কারণ আছে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে চাপ আছে, একটা দূরত্বও তাদের তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে আওয়ামী লীগের পক্ষে যে একটা সমর্থনের ব্যাপার ছিল সেইগুলো হয়নি। একদিকে দলে এই যে আমরা বললাম যে সুবিধাভোগী শ্রেণীর একটা প্রবল প্রাবল্য, আমরা সবসময় আওয়ামী লীগের একটা অহংকারের জায়গা ছিল যে আমরা হলাম তৃণমূল ভিত্তিক সংগঠন, কিন্তু এখন মানুষের সামনে এটা উন্মোচিত হয়েছে যে আওয়ামী লীগের সেই তৃণমূল ভিত্তিক সংগঠনের যে দাবি সেটা এখন প্রশ্নবিদ্ধ। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো দেখেন আওয়ামী লীগ এই ঘটনার পর তাদের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনা করার জন্য সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা সভা আহ্বান করা হয়েছিল। সেখানে দলের প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন ঢাকা মহানগরে। সেইখানে সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সেইখানে শুধু বাকবিতণ্ডা না, হাতাহাতি হয়েছে এবং নিজেদের কর্মীরা মানে নেতারা যেটা বলছে কর্মীরা সেটা তৃণমূল সেটা স্বীকার করছে না এবং সেটাকে মেনে নিচ্ছে না। ফলে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই ইয়াটা শেষ পর্যন্ত মোকাবেলা করতে পারে নাই, না করে চিরাচরিতভাবে তারা বাহিনীর উপর, এবং এটাই হওয়া উচিত আপনার, এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ যেটা আমাদের সেটা সেনাবাহিনী তলব কারফিউ পর্যন্ত যেতে হয়েছে। স্যার আমরা মশিউর স্যারের কাছে একটু যেতে চাই যে স্যার আমি একটু অ্যাড করে দিই যে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হারুনুর রশিদ আজকে এটা নিয়ে কথা বলেছেন, যে পত্রিকায় দেখলাম যে তিনি বলছেন যে কোটা সংস্কার আন্দোলনের ব্যাপকতা বুঝতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, এজন্য বিএনপি জামাত প্রবেশ করে সংঘাতের দিকে নিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এবং আমাদের আজকের সম্মানিত আলোচক যিনি এতক্ষণ বললেন, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আমার হৃদ্রতার একজন মানুষ। আমরা একই বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী আমরা। তো সেই বিবেচনায় আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যেও বলেছেন যে তিনি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে দলভিত্তিক একটি পরিচিতি থাকে, তিনি সেই দলের সঙ্গে সম্পৃক্ত এবং নেতৃত্ব দিচ্ছেন। কথাটি এখানে এই কারণে উল্লেখ করলাম যে আমাদের দুজনেরই সেই অভিজ্ঞতা আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে এবং যদি অনেকে অনেক রকম এটা যখন বলে খুব খারাপভাবে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাল নীল সাদা হলুদে বিভক্ত, বিষয়টি আসলে তা না। দলীয় রাজনীতি না হোক, মূলত সে কারণেই একসময় এই নামগুলো এরকম রঙে দেয়া হয়েছিল যে যাতে এর মধ্যে দল না আসে। তখন রাজনীতির জায়গাটা অনেক বেশি আদর্শিক, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের
আবার বামধারার কিছু, তাদেরও একটি দল ছিল, এইরকম একটা কাঠামোতে চলেছে। আমি প্রসঙ্গটা এই কারণে বললাম যে ধরুন নীল দল, যেটাকে এখন যদি এমনি বলি যে আওয়ামী সমর্থিত একটি দল, সেই দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় 30 জন, 40 জন, 50 জন শিক্ষক সভা করতেন বড়জোর। খুব ভালো মিটিং হলে 150 বা 200, সেটি খুব বড় মিটিং হলে। এখন সেখানে প্রায় হয়তো 800 বা 1000 শিক্ষক মিটিং করেন। ঠিক উল্টো দিকে আমার সহকর্মী হয়তো বা তার দলের মিটিং এখন ওই 30 জন 20 জন নিয়ে করেন। হ্যাঁ, তাহলে এই যে ব্লু দলে বা নীল দলে হঠাৎ করে এত মানুষ আসলো, এরা কোথার থেকে আসলো? সবাই কি প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, নাকি সিদ্দিক ভাইয়ের দলের কিছু লোক এখানে সবসময় ঢুকে যায়, আবার যারা যখন ক্ষমতার রদবদল কখনো যদি হয় তখন আবার এদেরই একটা অংশ ওখানে চলে যাবে? এই যে জায়গাটি আমি উদাহরণ হিসেবে আমাদের দিয়ে বললাম, বাংলাদেশে আওয়ামী লীগের সম্প্রসারণ এই পর্যায়ে হয়েছে যে বগুড়ায়ও এখন আওয়ামী লীগে আভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়। হ্যাঁ, তো এইটি যখন হয়, অর্থাৎ আওয়ামী লীগ অন্য লোকের ভারে এবং এত বেশি এর মধ্যে বাইরের আদর্শের লোককে নিয়ে এসেছে যে ছাত্রলীগ এবারে এই তাদের এই যে কয়েকদিনের যে ঘটনা, তার মধ্যে গণহারে অনেকে নাকি আমি শুনেছি যে পদত্যাগ করেছে। হ্যাঁ, তো ওইরকম একটি সময় যারা পদত্যাগ করে চলে যায়, তারা একটা হতে পারে যে অতি সচেতন সেই কারণে গিয়েছে, অথবা যারা যাবার তারা সময় মতো চলে গেছে। আমার মনে হয় এইখান থেকে বোঝার বিষয় আছে যে দলে প্রচুর লোকের ভিড় হওয়া মানেই ওই দলের সে আদর্শিক সৈনিক, বিষয়টি তা না। এবং ঠিক আমি যে উদাহরণটা দিলাম, এটি সারা বাংলাদেশের পেশার যদি বলেন পেশাগত দল, অঙ্গ সংগঠন, সব জায়গার এই বিস্তৃতিটি ঘটেছে। অর্থাৎ দল বহুদিন ধরে ক্ষমতার সঙ্গে থাকলে কিছু সুবিধা, কিছু প্রাপ্তি আমাদের কম বেশি সবার হয়তো বা হয়, আমি জানি না সেটি চূড়ান্তভাবে আসলে প্রাপ্তি কিনা, নাকি যারা নিরপেক্ষ থাকেন তারাই সবচেয়ে বেশি সুবিধার মধ্যে থাকেন, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু এই যে সম্প্রসারণ, সেটি আসলে চূড়ান্তভাবে সংখ্যা দিয়ে বিবেচনা করে গুণকে খাটো করা হয়। আওয়ামী লীগের এখনকার যে ক্রান্তির কথা আপনি বলছেন, এটি চূড়ান্তভাবে হয়তোবা তাদের জন্য একটা বড় হোঁচট দলের জন্য হয়তোবা হবে, কিন্তু এর মধ্যে দিয়ে শিক্ষণীয় হবে দলে আদর্শিক নেতাকর্মীদের মূল্যায়ন, এবং তারাই যে দুঃসময়ে থেকে দলের ভাবমূর্তি, আদর্শ, যারা প্রত্যেকটা মানুষের একটা মত থাকবে এবং মতের স্বাধীনতা থাকবে। দেখুন, এই যে এখনকার ঘটনা আপনি ফেসবুক সহ নানা জায়গায় দেখলে আমরা সবাই সবার প্রতিক্রিয়া ব্যক্ত করি। একদল বলছে যারা এত জানমালের ক্ষতির কথা বলছে তারা কি একবারও ভাবছে না প্রাণহানির কথা? আবার যারা প্রাণহানির কথা খুব বলে তারা জানমালের কথা আবার বলে, আদৌ বলে কিনা? আসলে দুটোই তো আমাদের অনেক বড় ক্ষতি। কোনো বিবেকবান মানুষ এটিকে মানতে পারে যে এই ঘটনার মধ্য দিয়ে এতগুলো প্রাণহানি হলো, এটাকে কেউ স্বাগত জানাবে, কারো ভালো লাগবে, কারোর জন্য আনন্দদায়ক? একজনেরও না। কোনো সুস্থ নাগরিকের জন্য এটি তার মধ্যে প্রীতিকর কোনো অনুভূতি দেয় না। কিন্তু যখন আমি নিজেকে মনে করি যে আমি এখানে বিলং করি না, সুতরাং আমার সমালোচনা করতে হবে, আপনি যতই বলুন তখন এড়িয়ে যাওয়া হবে। এরা সবাই যা ক্ষয়ক্ষতি হচ্ছে ওইটিকেই আমি ধন্যবাদ জানাই অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে, তিনি একই সঙ্গে বলেছেন যে প্রাণহানি এবং জানমালের, এটাই একজন বিবেচনা প্রসূত মানুষের অবস্থান হওয়া উচিত। আমরা কেউ এটাকে এনজয় করছি না যে আমাদের এতগুলো শিক্ষার্থী, অথবা সবাই শিক্ষার্থী না হোক, সাধারণ মানুষ, পুলিশ, আবার আমরা যখন এটা বলছি ওর মধ্যে যে একজন মুটে মজুর পুলিশ অভিভাবক, পুলিশের সন্তান, সাংবাদিক, তারাও কিন্তু এর প্রাণহানির মধ্যে পড়েছে। সুতরাং এটি কারো কাঙ্ক্ষিত না যে আমরা কেউ সবাই বসে খুব এনজয় করছি। এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এবং এই প্রাণহানি, এই সম্পদহানি কোনোটি আমাদের জন্য কাঙ্ক্ষিত না। কিন্তু এই বিষয়গুলো কেন হলো সেটিরও যেমন পর্যালোচনায় নানা বিতর্ক আসতে পারে, কিন্তু আমাদের কিন্তু দুটো অভিজ্ঞতাও আছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম লড়াই করে গেরিলা যোদ্ধারা, তখনও কোনো বিশেষ এলিটরা এই দেশ স্বাধীন করেনি। লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি পরা মানুষ যুদ্ধ করেছে 9 মাসের সশস্ত্র লড়াইয়ে। তখন চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি পাকিস্তানের পক্ষে ছিল। এই দেশের মধ্যেও রাজাকার, আল বদর, আল শামস ছিল, একথা বাস্তবতা। কিন্তু সেই যে সাধারণ মানুষের গেরিলা যুদ্ধ হওয়া,
সেই থেকে যে একটা দ্বিধা বিভক্তি, যে একদিকে সাধারণ মানুষ, অন্যদিকে সেই সময় এই সাধারণ মানুষকে, এই লুঙ্গি পরা মানুষকে, কোনো এলিট না, তাদেরকেই ধরিয়ে ধরিয়ে তারই গ্রামের অন্য একটা মানুষ অথবা ধরিয়ে দিয়েছে। তার পরিচয় তখন রাজাকার, আলবদর, আলসামস, তারা পাকিস্তানের দোসর ছিল। ঐতিহাসিকভাবে যদি আমি বিবেচনা করি, তারপরে 1975 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার সঙ্গে যেমন আওয়ামী লীগের মধ্যের সেই সময় মন্ত্রিপরিষদে ছিল তেমন লোকরা ছিল, আবার ষড়যন্ত্রের বেনিফিশিয়ারি কারা সেটি আমরা সবাই জানি। তাহলে সেই মুক্তিযুদ্ধ, সেইখানে যে বিরোধিতা, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে সামরিক শাসন, এবং তারপরে একের পর এক দেখুন, 15ই আগস্ট না, শুধু 21শে আগস্ট বলুন, আপনি 3রা নভেম্বরে জেল হত্যা, আপনি আইবি রহমানকে কি নৃশংসভাবে হত্যা করা হলো, এবং তারপরে দেখুন যে এই দেশেই একই সঙ্গে সবগুলো জেলাতে বোমা হামলা হয়েছে। উদীচীর মানে একবারে গানের অনুষ্ঠান, সেখানে হামলা হয়েছে। রমনার বটমূলে মানুষ একসঙ্গে মিলে সবাই গান শুনতে গেছে সকালে, সেখানে সেই গান শোনা অনুষ্ঠানটিকে পণ্ড করে দেওয়া হয়েছে, লাশে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। আমরা হলিয়াটে জেলার হামলা দেখেছি, বিডিআরের হত্যাকাণ্ড দেখেছি। এই যে পৃথক পৃথক অনেকগুলো ঘটনা, এর মধ্যে আমাদের যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং সেটি যে একটি রাজনৈতিক চেতনার প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের দ্বারা সাধিত কর্মকাণ্ড, এটি তো অস্বীকার করার কোনো কারণ নেই। তাহলে স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক বিকাশে স্পষ্টত যে বিভাজনটি হয়েছে, সেই বিভাজনে একটি শক্তি মুক্তিযুদ্ধ বাংলাদেশ সেটির পক্ষে বলে, অন্য যারা রাজনৈতিক, আমি যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা মুক্তিযুদ্ধের কথা বলে না, অনেক ক্ষেত্রে বলে, কিন্তু সহচর হিসেবে, তাদের সহযোদ্ধা হিসেবে, এমনকি কখনো কখনো রাজনৈতিক ময়দানে এটিও বলা আছে যে জামাতের মতো দলও আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে আন্দোলন করেছে। কিন্তু চূড়ান্তভাবে এই যে একটা সাম্প্রদায়িক দর্শনের সঙ্গে অসাম্প্রদায়িক দর্শন, গণতন্ত্রের সঙ্গে সামরিকতন্ত্র, জঙ্গিবাদের সঙ্গে উদারতা, একটা লিবারেল সোসাইটির মিল হয় না। সুতরাং আদর্শিকভাবে আমাদের সমাজে এই একটি প্রতিপক্ষ রয়ে গেছে, যারা বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই রাজনৈতিক ধারার প্রতিপক্ষ। এর বাইরেও অনেক মানুষ আছে যারা নিরপেক্ষ, কিছু মানুষ আছে বাম চেতনার, এবং এটি থাকা খুব স্বাভাবিক। আমি যদি এভাবে বলি যে আপনার এই কক্ষের চিত্রায়ন যদি করতে বলা হয়, অথবা বাংলাদেশের প্রকৃতি নিয়ে একজন কবিকে বলতে বলা হয়, তাহলে সব কবিরা মিলে একই ভাষায় লিখবে না। যদি তাই হয়, একজন শিল্পীকে আঁকতে দিলে নদীর দৃশ্য সবাই একই রকম আঁকবে না, ভিন্ন ভিন্ন বাসবে। মতের বেলায় তাই, বহু মত থাকবে, কিন্তু বহু মত এরকম করে মেট্রো রেল ভেঙে দিবে, বহু মত আপনার টেলিভিশনে ঢুকে পুরাটা তছনছ করবে, বহু মত আপনার এই এরকম একসঙ্গে 60-70টা গাড়ি জ্বালিয়ে আপনি প্রথমে লুট, তারপরে গান পাউডার, তারপরে জ্বালিয়ে দেওয়া, বহুমত। যেমন আমি বলি যে রংপুরে বিশ্ববিদ্যালয়ে যে তরুণ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে পুলিশ কর্তৃক, সেটি যেমন অন্যায়, আবার পুলিশকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটিও চরম অন্যায়। তাহলে এই দুই অন্যায়ের সংঘাতের জায়গাটি কোথা থেকে শুরু হলো? রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন সমাজে থাকবে, গণজাগরণ মঞ্চ। আপনি দেখুন, আজকে যদি বলেন যে হুমায়ুন আজাদকে কুপিয়ে হত্যা, আপনার অভিজিৎকে হত্যা, দীপনকে হত্যা, এই হত্যাকাণ্ড কিন্তু হয়নি। ওই সময় আমাদের ব্লগারকে হত্যা করা হয়নি, কারা করেছিল? ওটি তো একেবারেই শান্তিপূর্ণ অবস্থা। তখন ব্লগারদের ধরে ধরে কারা হত্যা করেছিল? হুমায়ুন আজাদকে তারা হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান দীপন এবং অভিজিৎ, কারা তাদেরকে হত্যা করেছিল? তাহলে এটিকে স্পষ্ট না যে এই সমাজে একটি জঙ্গিবাদ, নৃশংস হত্যাকারী একটি গোষ্ঠী উন্মাদনায় থাকে, অসাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে সাম্প্রদায়িকতা উস্কে দেয়। না হয় কেমন করে মানে আপনার মন্দিরে হামলা হয়। চট্টগ্রামে একজন অধ্যক্ষকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কারা করেছিল? এই ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, নিরীহভাবে হলিয়াটের জন্য মানুষ খাচ্ছিল, সেখানেও কি বোমা হামলা করা অত্যাবশ্যক ছিল? কেন করেছে? ভীতি সৃষ্টি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, অথবা একটা অবস্থান সৃষ্টির জন্য আপনি ভীতি, ত্রাস সৃষ্টি করা। মানুষের মনে মনে এই যে ত্রাসটি তৈরি করা হয়েছিল, সেটি জাতির পিতাকে হত্যার পরবর্তী প্রতিটা ধারাবাহিকতায় আমরা কখনো কখনো রোম্যান্টিসিজমে ভুগি, এবং এই রোম্যান্টিসিজম জাসদ থেকে শুরু করে জামাত পর্যন্ত সবার মধ্যে ঢুকেছিল। মূল ধারার রাজনীতিটি যদি আমরা বোঝার চেষ্টা না করি,
এবং এই যে দ্বিধাবিভক্তি, কোনো একটি জায়গায় এর অবসান, আমরা যারা অভিভাবকত্বের কথা বলি, আমরা যারা মনে করি যে সচেতন, তাদের আসলে কোনো একটি জায়গায় হয় এটি স্বীকার করতে হবে যে জঙ্গি জামাত নাই, অথবা সেটিকে স্বীকার করে নিয়ে আছে সেটি সুরাহা। এইখানে যদি না আসি তাহলে এই বিবাদমান অবস্থার শিক্ষার্থীরা একটা তাদের দাবি দেওয়া খুবই ছোট একটা আন্দোলন লাগবে। স্যার একজন দর্শক আছে, একটা ফোন নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে। আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছেন যে দুর্বৃত্তরা ঘাপটি মেরে আছে, দেশের অবস্থা ভালো না। ঠিক আছে, তো তার মতো একজন রাষ্ট্রীয় দায়িত্বে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোক এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোক, তার মুখ থেকে যে দুর্বলতার বহিঃপ্রকাশ, এটা কি তাদের সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ কিনা? এটাই হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আবার একটু যেতে চাই যে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিটিং করেছেন তার বিভিন্ন কমিটি নিয়ে, সেখানে কিছু ঘটনার কথা আমরা দেখেছি এবং সেখানে বলা হচ্ছে যে 27টা ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং হয়তো ভবিষ্যতে আরও হয়তো হবে। এইটা নিয়ে সবাই একটা উদ্বিগ্ন যে তরুণ প্রজন্ম হঠাৎ করে কেন এরকম রাস্তায় নেমে আসতেন বা আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থনটা কেন হঠাৎ করে কম মনে হচ্ছে? আচ্ছা দেখুন, আমাদের যে তরুণ প্রজন্ম, যেটা এখানে মশিউর ভাই আছেন, ওনার ছাত্র রাজনীতিরও কিছু অভিজ্ঞতা আছে, শিক্ষক রাজনীতির তো বটেই। আমার ছাত্র রাজনীতির এত অভিজ্ঞতা নাই, তবে আমি সচেতন মানুষ হিসেবে দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বাংলাদেশের যত ঐতিহাসিক অর্জন ফ্রম 1952 থেকে আপনি যদি ধরেন, আগের ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা গেলাম না, সেইখান থেকে যত ইতিবাচক এবং ঐতিহাসিক অর্জন বাংলাদেশে, এখানে তো একটা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে ছাত্র রাজনীতির যারা ছাত্ররা। আপনি ধরেন আইয়ুব বিরোধী আন্দোলনের সময় যখন সামরিক শাসন, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, তারা গোপনে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন এই সামরিক শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্ররাই কিন্তু প্রথমে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু প্রথমে রাজপথে আসছে এবং তাদের এই আন্দোলন, শিক্ষা আন্দোলনের সূত্র ধরেই কিন্তু জাতীয় রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল। আপনি আমাদের 69, 66 সব কিছুতেই আমরা দেখলাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ছাত্ররা সব সময় মানে পথে থেকেছেন। আমাদের শিক্ষকদের মধ্যে ভুল পথে পরিচালিত হওয়ার দৃষ্টান্ত ছিল, কিন্তু ছাত্রদের মধ্যে সেটা খুব কমই ছিল। এবং এই যে ছাত্ররা, আমরা এই ছাত্ররা যে 2018 সালের কথা বললেন এবং সর্বশেষ আমাদের 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা ক্ষমতায় আছেন, আমরা তো এই ছাত্রদের প্রতি তাদের কৃতজ্ঞতা হওয়া উচিত, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশিউর ভাই ছিলেন, ওনারা প্রথম কাতারে থেকে আন্দোলন করেছিল, তখন আমি প্রশাসনের সাথে যুক্ত ছিলাম, তো ওনারা প্রথম কাতারে থেকে আমাদের আন্দোলন করেছিলেন। আমাদের ছাত্রদেরকে যে নিপীড়ন নির্যাতন, শিক্ষকদের যে নিপীড়ন নির্যাতন গ্রেফতার করা হয়েছিল, হ্যাঁ, শুধু ঢাকা না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গ্রেপ্তার হয়েছেন। কোনো আমলা আজকে যারা রাষ্ট্রের সব কিছু নাকি নিয়ন্ত্রণ করেন, যে চক্র আমাদেরকে মানে শিক্ষকদেরও রাজপথে নামিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তারা কিন্তু কেউ ছিলেন না। এই ছাত্ররা এই আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম করেই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে আবার একটা গণতান্ত্রিক পথে আনার ক্ষেত্রটা তৈরি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, এই ছাত্ররা আপনি ধরেন 1/11-এর পরে, অর্থাৎ 2007-8 সালের পর থেকে এরা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দেখেন সাধারণ ছাত্ররা কিন্তু এক ধরনের নিপীড়নের মধ্যে ছিল। আজকে ক্ষমতাসীন রাজনৈতিক যে দলটি আছে, তাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি দেন না, কিন্তু ছাত্রলীগকে আমরা সবাই জানি যে তাদেরই সেই সংগঠনের যারা একচ্ছত্রভাবে যে হলগুলো নিয়ন্ত্রণ এবং সাধারণ ছাত্রদের উপর তাদের যে নিপীড়ন, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে গেস্ট রুম কালচার, তারপরে রাজনৈতিক ব্লক ইত্যাদি নামে যে ধরনের আগেও তো ছিল, কিন্তু মাত্রাগত। আপনি ধরেন আগে 5 বছরের মধ্যে বিদায়, কিন্তু আপনি তো এখন
15-16 বছর ধরে আপনি এটা দেখছেন। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি, আপনাদের মধ্যে গণমাধ্যমে যারা আছে, বারবার বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের কাছে এগুলোর কথা বলা হয়েছে, এগুলো নিরসনের জন্য বলা হয়েছে, কিন্তু এগুলো নিরসন না করে অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্বীকার করার একটা প্রবণতা তৈরি হয়েছে। ফলে এই ছাত্রদের মধ্যে এক ধরনের যে প্রচণ্ড রকমের ক্ষোভ ছিল, আপনি শুধুমাত্র এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে যে এইভাবে বিতাড়িত করেছে, তাদেরকে এরকম করেছে, আপনি মনে করবেন না যে কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেই এরকমটা হয়েছে। কোটা তো একটা আছেই তাদের সামনে, সব ক্ষোভগুলো একত্রিত হয়েছে, পুঞ্জীভূত হয়েছে। এবং এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদেরকে আমরা সমালোচনা করছি যে তারা প্রভুজদের কাছ থেকে লিখিয়ে নিয়েছে যে না, সেখানে তো তারা লেখাই নেই যে ছাত্রলীগকে এই হলে রাখা যাবে না, তারা বলেছে ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ থাকবে। কারণ ছাত্র রাজনীতির যে গৌরবময় ঐতিহ্য তারা দেখেছে, আর আজকে ছাত্র রাজনীতির যে চরিত্র তারা দেখছে, এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। ফলে তারা বলছে যে আমরা ছাত্র রাজনীতিই চাই না বিশ্ববিদ্যালয় শিক্ষা। আপনি বুয়েটের অবস্থাটা দেখেন তো। ফলে আজকের এই যে তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই যে রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয়েছে। আমি বলে দিতে পারি, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করবে, কাউকে বাধ্য করবে না যে আমার প্রোগ্রামে আসুন। কি অবস্থাটা দাঁড়ায় দেখেন। এগুলো থেকে তাদের শিক্ষা নিতে হবে। রাজনীতির যে রাজনীতিবিদরা আজকে ছাত্র রাজনীতি বলেন বা জাতীয় রাজনীতি, আমরা তো মডেল সামনে পাই না। এই তরুণ প্রজন্ম কাকে সামনে নিয়ে অগ্রসর হবে? মডেলটা তো তাদের সামনে লাগবে। এখন আজকে এই যে ছাত্ররা যে আন্দোলনটি করছিল, আমরা এই ছাত্র রাজনীতির ন্যায্যতা সম্পর্কে প্রশ্ন উঠাচ্ছি। রাজনীতিবিদরা, আমাদের দায়িত্বশীল আওয়ামী লীগের নেতা বলেন, মন্ত্রীরা বলেন, এই আন্দোলনের ছাত্রদের যৌক্তিকতা আছে কিনা এই প্রশ্ন তুলেছেন। আপনি 52 থেকে এই সর্বশেষ 24 সালের আন্দোলন দেখেন, ক্ষমতাসীন শক্তি কখনো কোনো আন্দোলনকে ন্যায্য বলেছে কিনা? বলে নেই, কখনো বলে নেই। যে এটাকে দমন করার জন্য তারা এই নিজেদের সংগঠনের বাইরেও, আমরা তো একটা আন্দোলন প্রশমনের জন্য ক্ষমতাসীনরা সবসময় দুটো পথে যায়, একটা হলো নিজেদের যে শক্তি সংগঠন, রাজনৈতিক শক্তি, এবং এর সাথে বাহিনী, প্রশাসনিক বাহিনী। এবং এই যে এইবারের যে আন্দোলনটি হলো, আপনারা একটু আগে যেটা মশিউর ভাই বললেন যে অনেক প্রাণ আমাদের ঝরে গেছে, এটা তো আমাদের ব্যক্তিগত আমার আপনার না, এটা আমাদের জাতীয় সম্পদ এরাও। আর যে পরিবারগুলো গেছে তারাই এটার ক্ষয়ক্ষতিটা উপলব্ধি করবে। আর যে সম্পদের হানি হয়েছে, এই সম্পদ তো আমাদের সকলের। আপনি দেখেন আমাদের এই সম্পদ যেটা আমি প্রথমে শব্দটা ব্যবহার করলাম যেটা আমার জনসম্পত্তি, এই সম্পত্তিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম হিস্সা আছে, একজন প্রান্তিক চাষি, আমি আপনার সবারই হিস্সা আছে। এগুলো তৈরি হয়েছে আমাদের সম্পদের দ্বারা, আমাদের অর্থে এগুলো তৈরি হয়েছে। এবং এগুলো লালন করা, এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, এটা রাষ্ট্রের, সরকারের যারা দায়িত্ব থাকেন তাদের এটা নিরাপত্তা, তারা ফিল করেছেন এখানে নিরাপত্তা এগুলো নিশ্চিত করতে পারে নাই আমাদের কোনো। স্যার, এখানে একটু থামে, আমরা একটা ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে এই কোটা বিরোধী আন্দোলন এবং সবশেষে অগ্নিসন্ত্রাস, এই দুইটা ঘটনা থেকে দল হিসেবে আওয়ামী লীগ কী শিক্ষাটা নেবে? দেখুন, একটা হলো যে আন্দোলনটি শিক্ষার্থীদের ছিল, তার অনেকেই যেটি বলে যে এক ধরনের বিলম্ব হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আদালতে, হাইকোর্টে যাবার পরে 3 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আগের ব্যবস্থায় থাকতে চায়, অর্থাৎ 2018 সালে যে কোটা বাতিল করা হয়েছিল সেটি গভর্নমেন্টের স্ট্যান্ড। সেদিক থেকে আমার নিজের এই প্রশ্ন থেকেই যায় যে অত্যাবশ্যক বিষয় কী ছিল, যেটি 24 বা 48 বা 72 ঘন্টার মধ্যে সমাধান করতে হবে। কেননা যেই শিক্ষার্থীরা তখন পড়ছিল তাদের কারোই, আমি যদি ধরি যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরও বিসিএস বা অন্য কোনো চাকরির পরীক্ষা ঠিক তারপরেই ছিল এমনটি নয়। তারপরেও যদি এমন কিছু হতো যে কয়েকটি সংস্থায় বা প্রতিষ্ঠানে সরকারি চাকরিতে কোটার বিষয় আছে, সেখানে কিন্তু কোনো মতেই মামলাধীন থাকা অবস্থায় কোটা পুনর্প্রবর্তনের সুযোগ ছিল না। আপনি যদি লজিক্যালি বলেন, ওটি যদি আগস্টের 7 তারিখেই যদি হতো,
সেক্ষেত্রে কি এমন যে কোনো শিক্ষার্থী তার অধিকার বঞ্চনার মধ্যে ওটা পড়তো? তো স্থিতাবস্থা ছিল 2018 যে এক্স্যাক্টলি। তো তাহলে কিন্তু এমনটি না যে কোনো শিক্ষার্থী যারা আন্দোলন করছিল তাদের এমনটি হতো যে আগস্টে যে তারিখটি প্রথম নির্ধারিত হয়েছে তার মধ্যে কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতো। যদি ধরে নিলাম কারো কাছে তথ্য ছিল কোনো একটি চাকরির ব্যাপার আছে, তাহলে বড়জোর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী তাদের কাছে একটি স্মারকলিপি বা বলা অমুক জায়গার এই পরীক্ষাটা এখন কোন অবস্থায় থাকবে, যদিও অ্যাপিলেট ডিভিশনে মামলাধীন থাকা অবস্থায় কোনো মতেই ওই কোটা দেওয়ার কথা ছিল না, কেননা 2018 জায়গায় থাকতে হতো। সেক্ষেত্রে এই মৌলিক প্রশ্নটি উঠবেই যে এটি কি আসলে ছাত্রদের দাবি পূরণের শুধুমাত্র বিষয় ছিল, নাকি একটা পুরো স্ট্রাকচারে, একটা পুরো পরিকল্পনার মধ্যে এই অংশটির প্রবেশ ঘটেছিল এবং শিক্ষার্থীরা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে তাদের নেতৃত্ব ভুল পথে ব্যবহৃত হয়েছে অথবা মিসগাইডেড হয়েছে, যদি সেটি তাদের একটা অবজারভেশনের জায়গা হয়। তারপরেও আমার সহকর্মী যেটি বলেছেন, বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য আছে, কথা সত্য, কিন্তু আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে রক কাটা, গলা কাটা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিবাদমান অবস্থায় দিনে 300, 400, 500 রাউন্ড গুলি হওয়া আমিও দেখেছি, সিদ্দিক ভাইও দেখেছেন। তাহলে ছাত্র রাজনীতির সুবাদে এটি অনেকে হয়তো মনোকষ্ট পাবেন যে ছাত্র রাজনীতি করে নেতা হয়েছেন, অতঃপর বিশাল বিত্ত বিপদের মালিক হয়েছেন, ডাকসুর মতো বড় প্রতিষ্ঠানের নেতা হয়েছেন, কিন্তু পরবর্তীতে ঢাকায় 20-25টি ফ্ল্যাটের মালিক হয়েছেন। যে শূন্যতার কথা তিনি বলেছেন, আমাদের মডেল কোথায়? ছাত্র রাজনীতি সেই মডেলটি 69-এর গণঅভ্যুত্থানে যে মডেল তৈরি হয়েছে, 90 পরবর্তী বাস্তবতা আমরা সেটা আশা করেছিলাম যে ছাত্র রাজনীতির সেই ঐতিহ্যটি ফিরে আসুক, কিন্তু নানা কারণে আমরা দেখি কখনো সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসনের সঙ্গে মিলে এটি হয়। সুতরাং আওয়ামী লীগের জন্য আমি মনে করি এই যে তার অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন তার অঙ্গ সংগঠন হিসেবে তাদেরকে ওই জায়গাটাতে এই সংঘাতপূর্ণ বিবাদমান ছাত্র রাজনীতি দিয়ে স্মার্ট সিটিজেন হবে না। গভর্নমেন্টের যে ভিশন স্মার্ট সিটিজেন, তাকে আসলেই একটি বিশ্ব ব্যবস্থার সঙ্গে, আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছাত্র রাজনীতির আদর্শ এবং নৈতিকতায় যদি ধাবিত করতে না পারে, তাহলে গোটা ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের এই অবদান, এটি আমরা সঠিক ধারায় নিতে পারবো না। তো আমি মনে করি, এক কথায় আমি যদি বলি যে আমাদের এই সব তিক্ত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে হয়তোবা রাজনৈতিক নতুন একটি সিদ্ধান্ত আসবে, সেটি গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে আমি এখনো বিশ্বাস করি এই সব রক্তঋণের মধ্য দিয়ে শুদ্ধতার পথেই আমরা। স্যার, আমাদের আজকে সময় নেই, একদম আজকে আপনাকে দিতে পারছি না। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।